বহুকাল আগের কথা। পৃথিবীর বুকে এমন এক জায়গা ছিল যা পরিচিত ছিল সুগন্ধা নামে। এটি ছিল এক মায়াবী গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে যেত মুক্তধারা নামের এক টলটলে জলের ঝর্ণা। এখানকার মাটি ছিল এতই উর্বর যে কোনো বীজ ফেললেই তা সোনা হয়ে ফুলত। সুগন্ধা গ্রামের আম, জাম, লিচু আর ফুলের সুবাস বাতাসে ভেসে বেড়াতো মাইলের পর মাইল। গ্রামের মানুষ ছিল সহজ সরল ও পরিশ্রমী। তাদের জীবনে কোনো অভাব ছিল না, ছিল শুধু আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আর প্রকৃতির প্রতি ভালোবাসা। কিন্তু সময়ের চাকা ঘুরতে থাকে। ধীরে ধীরে সব কিছু বদলাতে শুরু করল। যে গ্রাম একদিন ছিল সবুজের সমারোহ, তার কিনারায় দেখা দিল এক রুক্ষ বিবর্ণ প্রান্তর। গ্রামের মানুষ দেখল তাদের চিরচেনা সবুজ মাঠের সীমানা একটু একটু করে ধূসর হয়ে যাচ্ছে। যেন এক অদৃশ্য রাক্ষস প্রতিদিন গ্রামের সবুজ শুষে নিচ্ছে আর তার বদলে ছড়িয়ে দিচ্ছে শুষ্ক বালি। প্রথমে কেউ বিষয়টিকে পাত্তা দেয়নি, কিন্তু যখন মুক্তধারা ঝর্ণার স্রোত ক্ষীণ হতে শুরু করল, তখন সবার কপালে চিন্তার ভাঁজ পড়ল। ঝর্ণার পানি কমে যাওয়ায় উর্বর মাটিগুলো শুকিয়ে যেতে লাগল। ফসলের দানা আগের মতো পুষ্ট হয় না, ফলের রস কমে গিয়ে স্বাদ হয়ে গেছে পানসে। যে বাতাস একদিন ফুলের গন্ধে মম করত, এখন তাতে মিশেছে ধুলোবালির গন্ধ। সুগন্ধা গ্রামের মানুষের হাসি মুখগুলো মলিন হয়ে গেল। তাদের মনে এক অজানা ভয়, এই বুঝি তাদের স্বপ্নের গ্রাম একদিন এক বিশাল মরুভূমিতে পরিণত হবে। এই গ্রামেই বাস করত আরিয়ান নামের এক তরুণ। সে ছিল গ্রামের ৮-১০টা সাধারণ ছেলের মতোই, কিন্তু তার দুটি জিনিস ছিল অন্যদের চেয়ে আলাদা। প্রথমত, তার ছিল প্রকৃতির প্রতি এক গভীর ভালোবাসা। সে গাছের ভাষা বুঝত, পশু পাখির নীরব কান্না অনুভব করত। দ্বিতীয়ত, তার মনে ছিল এক অদম্য কৌতূহল। সে সবসময় প্রশ্ন করত, কেন এমন হচ্ছে, এর পেছনে কারণটা কি? গ্রামের অন্যরা যখন হতাশায় ডুবে যাচ্ছিল, আরিয়ান তখন গ্রামের সবচেয়ে বয়স্ক ও জ্ঞানী ব্যক্তি জ্ঞানেন্দ্র দাদুর কাছে ছুটে গেল। জ্ঞানেন্দ্র দাদু ছিলেন শতবর্ষী এক বৃদ্ধ, যার চুল ছিল কাশফুলের মতো সাদা আর চামড়ায় ছিল সময়ের হাজারো আঁকিবুকি। তিনি ছিলেন গ্রামের জীবন্ত ইতিহাস। আরিয়ান দাদুকে গ্রামের এই অবস্থার কথা জানিয়ে জিজ্ঞেস করল, দাদু, আমাদের সুগন্ধা গ্রাম কেন মরে যাচ্ছে? আমরা কি কোনো ভুল করেছি? জ্ঞানেন্দ্র দাদু এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভুল প্রকৃতির নয় ভাই, ভুল আমাদের। আমরা প্রকৃতি থেকে শুধু নিতে শিখেছি, তাকে কিছু ফিরিয়ে দিতে শিখিনি। আমরা গাছ কেটেছি ঘর বানানোর জন্য, কিন্তু নতুন একটি চারাও রোপণ করিনি। আমরা ঝর্ণার পানি ব্যবহার করেছি প্রাণ ভরে, কিন্তু তার উৎসকে পরিষ্কার রাখার কথা ভাবিনি। প্রকৃতি হলো মায়ের মতো, তুমি তার যত্ন না নিলে সেও একদিন রুষ্ট হবে। আরিয়ান ব্যথিত হয়ে বলল, তাহলে কি আমাদের গ্রামকে বাঁচানোর কোনো উপায় নেই? জ্ঞানেন্দ্র দাদু আরিয়ানের চোখের দিকে তাকালেন। সেই চোখে তিনি দেখতে পেলেন সততা আর ইচ্ছা শক্তি। তিনি মৃদু হেসে বললেন, উপায় একটিই আছে। আমাদের পূর্বপুরুষদের মুখে এক কিংবদন্তির কথা শুনেছি। সে হল সোনালী বীজের কিংবদন্তি। তিনি বলে চললেন, এই পৃথিবীর কোথাও লুকিয়ে আছে একটি মাত্র সোনালী বীজ। সেই বীজ যদি কোনো সৎ, সাহসী ও জ্ঞানী মানুষ সঠিক নিয়মে রোপণ করতে পারে, তাহলে তা থেকে জন্ম নেবে জীবন বৃক্ষ। সেই গাছের শেকড় পাতালে পৌঁছে জলের ধারা ফিরিয়ে আনবে, তার পাতা বাতাসকে বিশুদ্ধ করবে, আর তার ছায়া মরুভূমিকে আবার সবুজে ভরিয়ে দেবে। কিন্তু সেই বীজ খুঁজে পাওয়া সহজ নয়। তাকে পেতে হলে পাড়ি দিতে হবে ৩ কঠিন পরীক্ষা, জয় করতে হবে ৩টি রাজ্য। জ্ঞানেন্দ্র দাদুর কথাগুলো আরিয়ানের বুকে আশার প্রদীপ জ্বালিয়ে দিল। সে ঠিক করল, সুগন্ধা গ্রামকে বাঁচাতে সে একাই এই কঠিন যাত্রায় বের হবে। সে হয়তো যোদ্ধা নয়, কিন্তু তার বুকে আছে বিশ্বাস আর সৎ সাহস। সেদিন রাতে আরিয়ান তার মায়ের কাছে বিদায় নিতে গেল। মা প্রথমে রাজি হলেন না। এমন ভয়ঙ্কর পথে একা যেতে দিতে তার মন সায় দিচ্ছিল না।
কিন্তু আরিয়ানের চোখের দৃঢ়তা দেখে তিনি বুঝতে পারলেন তাকে আটকানো যাবে না। তিনি ছেলের মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিলেন আর তার হাতে একটি ছোট কাপড়ের থলে তুলে দিলেন। তাতে ছিল কয়েকটি শুকনো রুটি আর একটি পুরনো কাঠের বাঁশি। তিনি বললেন, যখন নিজেকে খুব একা মনে করবি তখন এই বাঁশিটা বাজাস, এর সুর তোকে শক্তি দেবে। পরদিন ভোরে যখন সুগন্ধা গ্রাম ঘুমের চাদরে ঢাকা, আরিয়ান একাই বেরিয়ে পড়ল এক অনিশ্চিত যাত্রায়। তার একমাত্র লক্ষ্য সোনালী বীজের রহস্য ভেদ করে নিজের গ্রামকে বাঁচানো। সুগন্ধা গ্রাম পেছনে ফেলে আরিয়ান হাঁটতে লাগল। তার প্রথম গন্তব্য ছিল জ্ঞানপুর বা জ্ঞানের রাজ্য। জ্ঞানেন্দ্র দাদু তাকে বলেছিলেন এই রাজ্যের রাজা হলেন মহাপণ্ডিত জ্ঞানসাগর। তিনি বাইরের দুনিয়ার কোনো মানুষকে সহজে তার রাজ্যে প্রবেশ করতে দেন না। যদি কেউ প্রবেশ করতে চায় তবে তাকে রাজ্যের প্রবেশদ্বারে প্রহরীকে 3টি কঠিন ধাঁধার উত্তর দিতে হয়। বহুদিন হাঁটার পর আরিয়ান এক বিশাল তোরণের সামনে এসে পৌঁছাল। তোরণের দুপাশে দুজন পাথরের সৈন্য দাঁড়িয়ে আছে, তাদের হাতে খোলা তলোয়ার। আরিয়ান সামনে এগোতেই তাদের মধ্যে একজন জীবন্ত হয়ে উঠল। তার গলার স্বর ছিল পাথরের ঘর্ষণের মতো কর্কশ। প্রহরী বলল, থামো পথিক, জ্ঞানের রাজ্যে প্রবেশ করা সহজ নয়। আমি তোমাকে 3টি প্রশ্ন করব, যদি সঠিক উত্তর দিতে পারো তবেই তোমার জন্য এই দরজা খুলবে, আর যদি না পারো তবে এই পথ থেকেই তোমাকে ফিরে যেতে হবে। আরিয়ান বিনীতভাবে মাথা নত করে বলল, আমি প্রস্তুত। প্রহরী তার প্রথম ধাঁধাটি বলল, এমন কোন জিনিস যা তোমার কাছে থাকলেও তুমি অন্যেরটা বেশি ব্যবহার করো? আরিয়ান এক মুহূর্ত ভাবল, তারপর হেসে উত্তর দিল, আমার নাম। প্রহরী সামান্য অবাক হল, কিন্তু তা প্রকাশ না করে দ্বিতীয় ধাঁধাটি বলল, আমি যখন আসি তখন তুমি আমাকে দেখতে পাও না, কিন্তু আমার কারণেই তুমি বাকি সব কিছু দেখতে পাও। আমি কে? আরিয়ান আকাশের দিকে একবার তাকিয়ে উত্তর দিল, আলো। প্রহরীর মুখে এবার প্রশংসার ছাপ দেখা গেল। সে তার শেষ এবং সবচেয়ে কঠিন ধাঁধাটি বলল, আমি তোমার জীবন দিই আবার জীবন নিই। আমি সব সময় তোমার সামনে থাকি, কিন্তু তুমি আমাকে ধরতে পারো না। আমি কে? এই ধাঁধাটি ছিল বেশ কঠিন। আরিয়ান চোখ বন্ধ করে ভাবতে লাগল। জীবন দেয় আবার জীবন নেয়, সামনে থাকে কিন্তু ধরা যায় না। হঠাৎ তার মনে পড়ল জ্ঞানেন্দ্র দাদুর একটি কথা, সময়ের চেয়ে মূল্যবান আর কিছুই নেই। সে চোখ খুলে আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, সময়। প্রহরীর পাথরের মুখে এবার এক চিলডে হাসির রেখা ফুটে উঠল। সে পথ ছেড়ে দিয়ে বলল, তুমি জ্ঞানী যুবক, তোমার জন্য জ্ঞানপুরের দরজা খোলা, ভেতরে প্রবেশ করো। বিশাল তোরণ খুলে গেল। আরিয়ান ভেতরে প্রবেশ করে দেখল এ এক অন্য জগৎ। এখানে কোনো কোলাহল নেই, সবাই শান্তভাবে বই পড়ছে, নয়তো জ্ঞান চর্চা করছে। এখানকার ঘরবাড়িগুলো বইয়ের পাতার মতো করে সাজানো। আরিয়ান সোজা রাজার দরবারে গিয়ে উপস্থিত হল। রাজা জ্ঞানসাগর সিংহাসনে বসে একটি বিশাল গ্রন্থ পাঠ করছিলেন। আরিয়ানকে দেখে তিনি বই থেকে চোখ তুলে তাকালেন। তার চোখে ছিল জ্ঞানের গভীরতা। রাজা বললেন, আমি তোমার কথা প্রহরীর কাছে শুনেছি, বলো কেন তুমি আমার রাজ্যে এসেছ? আরিয়ান তাকে সোনালী বীজের কথা এবং তার গ্রামের দুর্দশার কথা খুলে বলল। সব শুনে রাজা বললেন, সোনালী বীজ হল প্রকৃতির শ্রেষ্ঠ উপহার, তাকে পাওয়ার যোগ্যতা অর্জন করতে হয়। তুমি প্রহরীর ধাঁধার উত্তর দিয়ে জ্ঞানের প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, কিন্তু আসল পরীক্ষা এখনও বাকি। তোমাকে এই রাজ্যে 7 দিন থাকতে হবে। এই 7 দিনে তোমাকে আমাদের গ্রন্থাগারের সবচেয়ে পুরনো 3টি বই পড়তে হবে এবং তার ভিতরের জ্ঞান আত্মস্থ করতে হবে। যদি তুমি পারো তবেই আমি তোমাকে পরবর্তী রাজ্যের পথ বাতলে দেব। আরিয়ানের জন্য এটা ছিল এক বিশাল সুযোগ। সে আনন্দের সাথে রাজি হয়ে গেল। জ্ঞানপুরের রাজকীয় গ্রন্থাগার ছিল পৃথিবীর সবচেয়ে বড় গ্রন্থাগার। সেখানে লক্ষ লক্ষ বই থরে থরে সাজানো। আরিয়ান প্রথম বইটি হাতে নিল। বইটির বিষয় ছিল মাটির প্রাণ। সে পড়ল কিভাবে মাটিকে উর্বর রাখতে হয়, কোন গাছ মাটির বন্ধু আর কোন গাছ শত্রু।
কিভাবে প্রাকৃতিকভাবে মাটির ক্ষয় রোধ করা যায়। দ্বিতীয় বইটি ছিল জলের জীবন নিয়ে। সে জানল জলের উৎস কী, কিভাবে বৃষ্টির পানি সংরক্ষণ করতে হয় এবং জলের একটি ফোঁটাও কতটা মূল্যবান। তৃতীয় এবং শেষ বইটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার নাম ছিল মানুষের মন। সেই বইতে লেখা ছিল মানুষের ভিতরের লোভ, হিংসা আর অহংকার কিভাবে একটি সুন্দর সমাজকে ধ্বংস করে দেয়, আর কিভাবে দয়া, সততা আর একতা একটি মৃতপ্রায় সভ্যতাকেও বাঁচিয়ে তুলতে পারে। 7 দিন ধরে আরিয়ান নাওয়া খাওয়া ভুলে শুধু পড়ল আর শিখল। সে শুধু বইয়ের অক্ষরগুলোই পড়ল না, তার ভিতরের আসল অর্থটা হৃদয় দিয়ে অনুভব করল। 7 দিন পর সে আবার রাজার দরবারে গেল। রাজা তাকে বইগুলো নিয়ে বিভিন্ন প্রশ্ন করলেন। আরিয়ান তার গভীর জ্ঞান আর সরল ব্যাখ্যা দিয়ে রাজার মন জয় করে নিল। রাজা জ্ঞানসাগর অত্যন্ত খুশি হলেন। তিনি বললেন, আরিয়ান, তুমি শুধু বই পড়নি, তুমি জ্ঞানকে ধারণ করেছ। সোনালী বীজ পাওয়ার পথে তুমি এক ধাপ এগিয়ে গেলে। তোমার পরবর্তী গন্তব্য হল নির্ভয়পুর, সাহসের রাজ্য। সেই রাজ্যের পথ অত্যন্ত দুর্গম। পথে তোমার দেখা হবে 3 ধরনের ভয়ের সাথে। মনে রেখো, ভয় বাইরে নয়, ভয় থাকে আমাদের মনের ভেতরে। নিজের মনকে জয় করতে পারলেই তুমি ভয়কে জয় করতে পারবে। এই বলে রাজা তাকে একটি মানচিত্র দিলেন এবং তার যাত্রার জন্য শুভকামনা জানালেন। আরিয়ান রাজাকে ধন্যবাদ জানিয়ে নতুন এক আত্মবিশ্বাস নিয়ে নির্ভয়পুরের পথে যাত্রা শুরু করল। জ্ঞানপুর থেকে বেরিয়ে আরিয়ানের যাত্রা হলো আরও কঠিন। মানচিত্র অনুযায়ী তাকে পাড়ি দিতে হবে ছায়া অরণ্য। এই অরণ্য গাছগুলো এতই ঘন যে দিনের বেলায়ও সেখানে রাতের আঁধার নেমে আসে। অরণ্যে প্রবেশ করার সাথে সাথেই আরিয়ানের গা ছমছম পড়ে উঠল। চারপাশে অদ্ভুত সব শব্দ, শুকনো পাতার ওপর দিয়ে কিছু হেঁটে যাওয়ার শব্দ, দূর থেকে ভেসে আসা কান্নার আওয়াজ, আর গাছের ডালে বসে থাকা নিশাচর প্রাণীর জলজলে চোখ। কিছু দূর যাওয়ার পর সে দেখল তার সামনে পথ 3 দিকে ভাগ হয়ে গেছে। কোন পথে যাবে তা সে বুঝতে পারছিল না। ঠিক তখনই সে তার মায়ের দেওয়া সেই কাঠের বাঁশিটির কথা মনে করল। সে বাঁশিটি বের করে একটি করুণ সুর তুলল। বাঁশির সুর ছড়িয়ে পড়ার সাথে সাথেই এক আশ্চর্য ঘটনা ঘটল। অরণ্যের ভেতর থেকে একটা ছোট্ট পাখি উড়ে এসে তার সামনে বসল। পাখিটির গায়ের রং ছিল হালকা নীল, আর তার চোখ দুটি ছিল তারার মতো উজ্জ্বল। পাখিটি মানুষের ভাষায় কথা বলে উঠল, ভয় পেও না আরিয়ান, আমি এই অরণ্যের আত্মা। আমি তোমার বাঁশির সুরে তোমার দদ্দল মনের পরিচয় পেয়েছি। আমি তোমাকে পথ দেখাব। আরিয়ান পাখিটিকে ধন্যবাদ জানালো। পাখিটি তাকে মাঝখানের পথটি দেখিয়ে দিয়ে বলল, এই পথে তোমাকে 3টে ভয়কে জয় করতে হবে। প্রথম ভয় হল একাকিত্বের ভয়। আরিয়ান পাখিটিকে অনুসরণ করে এগোতে লাগল। কিছু দূর যাওয়ার পর সে দেখল সে এক বিশাল শূন্য প্রান্তরে এসে দাঁড়িয়েছে। চারদিকে কেউ নেই। যতদূর চোখ যায় শুধু ধূসর মাটি আর আকাশ। তার হঠাৎ খুব একা লাগতে শুরু করল। মনে হলো এই পৃথিবীতে সে বড় একা। তার বাবা মা, গ্রাম সবকিছু যেন অনেক দূরে। তার মন হতাশায় ভরে উঠল। সে মাটিতে বসে পড়ল আর এগোতে তার ইচ্ছা করছিল না। তখনই তার মনে পড়ল জ্ঞানপুরের সেই বইটির কথা, মানুষের মন। সেখানে লেখা ছিল, মানুষ আসলে কখনোই একা নয়। এই প্রকৃতি, এই আকাশ, এই বাতাস সবই তার সঙ্গী। আরিয়ান চোখ বন্ধ করল। সে অনুভব করার চেষ্টা করল বাতাস তার চুল ছুঁয়ে যাচ্ছে, মাটি তাকে আশ্রয় দিয়েছে, আর আকাশ তাকে ছায়া দিচ্ছে। সে একা নয়, পুরো প্রকৃতি তার সাথে আছে। এই অনুভূতি তাকে এক নতুন শক্তি দিল। সে উঠে দাঁড়িয়ে আবার হাঁটতে শুরু করল। একাকিত্বের ভয়কে সে জয় করে ফেলল। কিছু দূর যাওয়ার পর সে পৌঁছালো এক গভীর খাদের সামনে। খাদের ওপারে যাওয়ার জন্য একমাত্র সরু দড়ির শাঁখো ঝুলছে।
নিচে তাকালে মাথা ঘুরে যায়, এত গভীর সেই খাদ। আরিয়ান দেখল এটাই তার দ্বিতীয় পরীক্ষা, ব্যর্থতার ভয়। তার মনে হল যদি সে এই সাঁকো পার হতে গিয়ে পড়ে যায়, যদি সে আর গ্রামে ফিরতে না পারে, যদি তার সব চেষ্টা ব্যর্থ হয়। ভয়ে তার হাত পা কাঁপতে শুরু করল। সে সাঁকোর দিকে তাকাতে পারছিল না। আবার তার মনে পড়ল জ্ঞানপুরের কথা। জ্ঞান হল শক্তি। সে ভাবল ব্যর্থতা মানে শেষ হয়ে যাওয়া নয়, ব্যর্থতা মানে নতুন করে শেখার সুযোগ। চেষ্টা না করাটাই আসল ব্যর্থতা। সে মনে সাহস এনে বিসমিল্লা বলে দড়ির সাঁকোতে পা রাখল। সে নিচের দিকে তাকাল না, তার চোখ ছিল শুধু ও পারে। ধীরে ধীরে এক পা করে সে সাঁকোটি পার হয়ে গেল। তার মন থেকে ব্যর্থতার ভয় দূর হয়ে গেল। সাঁকো পার হয়ে সে এক গভীর গুহার সামনে এসে দাঁড়াল। নীল পাখিটি উড়ে এসে তার কাঁধে বসল এবং বলল, আরিয়ান, এটাই তোমার শেষ এবং সবচেয়ে কঠিন পরীক্ষা। এই গুহার ভেতরে আছে তোমার সবচেয়ে বড় ভয়, তাকে তোমার মুখোমুখি হতে হবে। আরিয়ান জানতে চাইল, আমার সবচেয়ে বড় ভয় কি? পাখিটি উত্তর দিল, সেটা তোমাকেই খুঁজে বের করতে হবে। আরিয়ান বুকে সাহস নিয়ে গুহার ভেতরে প্রবেশ করল। ভেতরে ছিল ঘুটঘুটে অন্ধকার। সে কিছুই দেখতে পাচ্ছিল না। হঠাৎ সে দেখল গুহার দেয়ালে একটি ছায়া ভেসে উঠেছে। ছায়াটি ধীরে ধীরে তার নিজের রূপ ধারণ করল। সে দেখল তার সামনে তারই মতো দেখতে আরেকটি আরিয়ান দাঁড়িয়ে আছে। কিন্তু এই আরিয়ানের চোখে ছিল না কোনো আলো। তার চোখে ছিল হতাশা আর আত্মবিশ্বাসের অভাব। ছায়া আরিয়ানটি ব্যঙ্গের সুরে হেসে বলল, তুই পারবি না আরিয়ান, তুই একজন সাধারণ কৃষকের ছেলে। তুই কি করে ভাবলি যে তুই সোনালি বীজ খুঁজে পাবি? ফিরে যা, তোর দ্বারা কিচ্ছু হবে না। আরিয়ান বুঝতে পারল এটাই তার ভেতরের ভয়, নিজের প্রতি অবিশ্বাসের ভয়। সে এতদিন যা কিছু শিখেছে, যা কিছু অর্জন করেছে, এই ভয়টা সেই সব কিছুকে মিথ্যা প্রমাণ করে দিতে চায়। আরিয়ান এক মুহূর্তের জন্য দুর্বল হয়ে পড়ল, কিন্তু পরক্ষণেই সে গর্জে উঠল, চুপ করো! আমি হয়তো সাধারণ, কিন্তু আমার উদ্দেশ্য মহান। আমি হয়তো জ্ঞানী নই, কিন্তু আমি শিখতে ভালোবাসি। আমি হয়তো শক্তিশালী নই, কিন্তু আমার বুকে সাহস আছে। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যাব। তার এই কথাগুলো বলার সাথে সাথেই গুহার ভেতরটা এক উজ্জ্বল আলোয় ভরে গেল, আর সেই ছায়ামূর্তিটি চিৎকার করে আলোতে বিলীন হয়ে গেল। আরিয়ান তার সবচেয়ে বড় ভয়কে, নিজের ভেতরের ভয়কে জয় করে ফেলেছে। গুহার অন্য প্রান্ত দিয়ে যখন সে বেরিয়ে এলো, তখন দেখল সে নির্ভয়পুর রাজ্যে প্রবেশ করেছে। নির্ভয়পুরের রাজা ছিলেন বীর সিংহ। তিনি আরিয়ানের সাহসের পরীক্ষা নিলেন একটু অন্য উপায়ে। তিনি তাকে কোনো তলোয়ার যুদ্ধ করতে বললেন না। তিনি তাকে একটি খাঁচায় বন্দী এক হিংস্র বাঘের সামনে নিয়ে গেলেন। বাঘটি ক্ষুধার্ত ছিল এবং গর্জন করছিল। রাজা বললেন, এই বাঘটিকে 3 দিন ধরে কিছু খেতে দেওয়া হয়নি। তুমি যদি সত্যিকারের সাহসী হও, তাহলে এই খাঁচার দরজা খুলে তার সামনে দাঁড়াও। যদি সে তোমাকে আক্রমণ না করে, তবেই বুঝব তুমি নির্ভয়। আরিয়ান দেখল বাঘটির চোখে হিংস্রতা নয়, বরং ভয় আর কষ্ট। সে জ্ঞানপুর থেকে শিখেছিল কোনো প্রাণী অকারণে হিংস্র হয় না। সে নির্ভয়ে খাঁচার দরজা খুলে দিল। বাঘটি গর্জন করে তার দিকে এগিয়ে এলো, কিন্তু আরিয়ান এক বিন্দুও নড়ল না। সে শান্ত চোখে বাঘটির দিকে তাকিয়ে রইল। তার চোখে ছিল ভালোবাসা আর করুণা। বাঘটি তার কাছে এসে থেমে গেল। সে আরিয়ানের চোখে নিজের প্রতিবিম্ব দেখতে পেল এবং ধীরে ধীরে শান্ত হয়ে গেল। সে আরিয়ানের পায়ের কাছে একটা পোষা বিড়ালের মতো শুয়ে পড়ল। রাজা বীর সিংহ এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন তলোয়ারের সাহস আসল সাহস নয়, আসল সাহস হল অহিংসা আর ভালোবাসা। তিনি আরিয়ানকে বললেন, তুমি প্রকৃত সাহসী আরিয়ান। তুমি শিখিয়ে দিলে ভালোবাসার শক্তি সবচেয়ে বড় শক্তি। তোমার শেষ গন্তব্য হল
ত্যাগভূমি। সেখানে তোমাকে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি ত্যাগ করার জন্য প্রস্তুত থাকতে হবে। যাও, আল্লাহ তোমার সহায় হন। আরিয়ান নতুন এক উপলব্ধি নিয়ে ত্যাগভূমির পথে যাত্রা শুরু করল। সে বুঝতে পারল, জ্ঞান আর সাহস মানুষকে শক্তিশালী করে, কিন্তু ত্যাগ মানুষকে মহান করে তোলে। নির্ভয়পুর থেকে বেরিয়ে আরিয়ানের যাত্রা হল এক সুন্দর মায়াবী উপত্যকার মধ্য দিয়ে। এই উপত্যকার নাম মায়াবন। এখানকার গাছগুলো ফলে ভরা, ফুলগুলো রঙে রঙিন, আর বাতাসে ভেসে বেড়ায় মিষ্টি সুর। আরিয়ানের মনে হলো তার সব কষ্ট শেষ হয়ে গেছে, সে হয়তো তার গন্তব্যে পৌঁছে গেছে। এই মায়াবনের মাঝখানে ছিল এক স্ফটিক স্বচ্ছ হ্রদ। হ্রদের পাড়ে বাস করতেন এক বৃদ্ধা, নাম তার মায়াবতী। তিনিই ছিলেন ত্যাগভূমির রানী। তার চেহারায় ছিল একই সাথে কঠোরতা আর মায়া। আরিয়ান তার কাছে গিয়ে নিজের উদ্দেশ্যের কথা জানাল। মায়াবতী সব শুনে বললেন, বৎস, তুমি জ্ঞান ও সাহস দিয়ে অনেক পথ পাড়ি দিয়েছ, কিন্তু সোনালী বীজ পাওয়ার শেষ শর্ত হল ত্যাগ। তোমাকে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি এই হ্রদের জলে বিসর্জন দিতে হবে। যদি তোমার ত্যাগ সত্য হয়, তবেই তুমি সোনালী বীজ পাবে। আরিয়ানের মাথায় আকাশ ভেঙে পড়ল। তার সবচেয়ে প্রিয় জিনিস কি? তার গ্রাম, তার বাবা মা, কিন্তু তাদের তো সে বিসর্জন দিতে পারবে না। সে ভাবতে লাগল, তার সাথে তো সামান্য কিছু রুটি আর একটি পুরনো কাঠের বাঁশি ছাড়া কিছুই নেই। তাহলে হঠাৎ তার মনে পড়ল তার মায়ের কথা। এই বাঁশিটি তার মায়ের দেওয়া শেষ স্মৃতিচিহ্ন। যখনই সে একা বোধ করেছে, এই বাঁশির সুর তাকে সাহস জুগিয়েছে। এই বাঁশিটি তার সবচেয়ে প্রিয় বস্তু। আরিয়ানের চোখ জলে ভরে এলো। সে একবার বাঁশিটির দিকে তাকালো, আরেকবার তার গ্রামের শুষ্ক বিবর্ণ চেহারার কথা ভাবল। তার গ্রামের হাজারো মানুষের মুখের হাসির জন্য কি সে তার এই সামান্য স্মৃতিটুকু ত্যাগ করতে পারবে না? সে মনকে শক্ত করল। সে বুঝতে পারল, বড় কিছু পেতে হলে ছোট ছোট মায়া ত্যাগ করতে হয়। সে চোখ বন্ধ করে বাঁশিটিতে শেষবারের মতো একটি সুর তুলল। সেই সুরে ছিল তার মায়ের প্রতি ভালোবাসা, গ্রামের প্রতি মমতা আর ত্যাগের এক করুণ আরতি। তারপর সে দু হাতে বাঁশিটি নিয়ে হ্রদের স্বচ্ছ জলে বিসর্জন দিল। বাঁশিটি জলের তলায় তলিয়ে যাওয়ার সাথে সাথেই এক অলৌকিক ঘটনা ঘটল। পুরো হ্রদটি এক সোনালি আলোয় আলোকিত হয়ে উঠল। জলের ভেতর থেকে ধীরে ধীরে উঠে এলো একটি পদ্ম ফুল, আর সেই পদ্ম ফুলের পাপড়ির ভেতর থেকে বিচ্ছুরিত হচ্ছিল এক তীব্র আলো। আলোর উৎস ছিল এক ছোট সোনালি রঙের বীজ। মায়াবতী মৃদু হেসে বললেন, আরিয়ান, তুমি শেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার ত্যাগ ছিল নিঃস্বার্থ। এই নাও প্রকৃতির শ্রেষ্ঠ উপহার, সোনালি বীজ। কিন্তু মনে রেখো, এই বীজ রোপণ করার একটি বিশেষ নিয়ম আছে। তিনি বলে চললেন, এই বীজ কোনো উর্বর মাটিতে ফেললেই গাছ হবে না। এই বীজকে রোপণ করতে হবে মানুষের অন্তরে। তুমি একা এই গাছ লাগাতে পারবে না। তোমাকে তোমার গ্রামে ফিরে যেতে হবে। গ্রামের প্রত্যেক মানুষকে বোঝাতে হবে যে তাদের নিজেদের অন্তরে একটি করে ভালো কাজের বীজ রোপণ করতে হবে। কেউ রোপণ করবে সততার বীজ, কেউ দয়ার বীজ, কেউ পরিশ্রমের বীজ, আবার কেউ ঐক্যের বীজ। যখন গ্রামের প্রতিটি মানুষের অন্তর ভালো কাজের বাগানে পরিণত হবে, ঠিক তখনই তুমি এই সোনালি বীজটি গ্রামে শুকিয়ে যাওয়া মুক্তধারা ঝর্ণার উৎসের মাটিতে রোপণ করবে। সবার সম্মিলিত আচ্ছাই এই বীজকে জীবন বৃক্ষে পরিণত করবে। আরিয়ান এবার সোনালি বীজের আসল রহস্য বুঝতে পারল। আসল জাদু কোনো বীজে নয়, আসল জাদু লুকিয়ে আছে মানুষের সম্মিলিত ইচ্ছাশক্তি আর ভালো কাজের মধ্যে। সে মায়াবতীকে ধন্যবাদ জানিয়ে আর সোনালি বীজটি সযত্নে নিজের কাপড়ের থলেতে নিয়ে গ্রামের পথে রওনা হল। তার হৃদয় ছিল হালকা, কারণ সে শুধু একটি বীজ নয়, বরং জীবন বদলানোর এক মহান শিক্ষা নিয়ে ফিরছিল। আরিয়ান যখন সুগন্ধা গ্রামে ফিরে এলো, তখন গ্রামটি আরও বিবর্ণ হয়ে গেছে। মুক্তধারা ঝর্ণা প্রায় শুকিয়ে গেছে, আর মানুষের চোখে মুখে শুধু হতাশার ছাপ।
তাকে ফিরতে দেখে গ্রামের মানুষ ছুটে এলো। তারা আশা করেছিল আরিয়ান নিশ্চয় কোনো জাদুকরী সমাধান নিয়ে ফিরেছে। কিন্তু যখন আরিয়ান তাদের সোনালী বীজের আসল রহস্যের কথা বলল, তখন অনেকেই নিরাশ হল। একজন বয়স্ক লোক বলে উঠল, এ কেমন কথা? আমরা ভেবেছিলাম তুমি একাই সব ঠিক করে দেবে। এখন তুমি বলছো আমাদের সবাইকে ভালো হয়ে যেতে হবে? এটা কি সম্ভব? আরেকজন বলল, মানুষের মন কি এত সহজে বদলায়? আরিয়ান বুঝতে পারল তার শেষ এবং সবচেয়ে কঠিন পরীক্ষাটা এখনো বাকি, আর সেটা হলো মানুষের মন পরিবর্তন করা। সে হাল ছাড়ল না। সে জ্ঞানেন্দ্র দাদুর কাছে গেল। দাদু তার সব কথা শুনে বললেন, আমি জানতাম সমাধানটা এমনই হবে। সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা। তুমি তোমার কাজ শুরু করো, আমি তোমার সাথে আছি। আরিয়ান প্রথমে গ্রামের শিশুদের জড়ো করল। সে তাদের তার যাত্রার গল্প শোনাল। জ্ঞানপুর, নির্ভয়পুর ও ত্যাগভূমির রোমাঞ্চকর কাহিনী শুনে শিশুরা মুগ্ধ হয়ে গেল। আরিয়ান তাদের বোঝাল, একটি ছোট ভালো কাজ, যেমন একটি চারাগাছ লাগানো বা কাউকে সাহায্য করা, কতটা শক্তিশালী হতে পারে। শিশুরা তার কথায় অনুপ্রাণিত হল। তারা সবাই মিলে গ্রামের ময়লা আবর্জনা পরিষ্কার করতে শুরু করল। পথের ধারে ছোট ছোট ফুলের চারা লাগাতে লাগল। শিশুদের এই পরিবর্তন দেখে বড়দের মনেও নাড়া লাগল। আরিয়ান এইবার গ্রামের তরুণদের সাথে কথা বলল। সে তাদের বোঝাল, অলস বসে থেকে ভাগ্যকে দোষারোপ করলে চলবে না। জ্ঞান আর সাহসকে কাজে লাগাতে হবে। সে তাদের নিয়ে শুকিয়ে যাওয়া ঝর্ণার উৎস পরিষ্কার করার কাজ শুরু করল। এরপর সে গেল গ্রামের ব্যবসায়ীদের কাছে। সে তাদের বোঝাল, সততার সাথে ব্যবসা করলে হয়তো লাভ কম হবে, কিন্তু তাতে যে সম্মান আর মনের শান্তি পাওয়া যায় তা অমূল্য। ধীরে ধীরে, খুব ধীরে ধীরে সুগন্ধা গ্রামের মানুষের মধ্যে এক পরিবর্তন আসতে শুরু করল। প্রথমে সবাই রাজি না হলেও পরে সবাই বুঝতে পারল, একা একা বাঁচার চেয়ে একসাথে মিলেমিশে থাকার মধ্যেই আসল সুখ। তারা একে অপরকে সাহায্য করতে শুরু করল, একসাথে কাজ করতে লাগল। যে যার সাধ্যমতো ভালো কাজের বীজ নিজের অন্তরে রোপণ করতে শুরু করল। 40 দিন পর পুরো গ্রামটার চেহারা বদলে গেল। গ্রামটা হয়তো তখনও সবুজ হয়নি, কিন্তু মানুষের অন্তরগুলো সবুজ হয়ে উঠেছিল। তাদের চোখে আর হতাশা ছিল না, ছিল আশা আর একতা। আরিয়ান বুঝতে পারল এখন সঠিক সময় এসেছে। সে গ্রামের সব মানুষকে সাথে নিয়ে মুক্তধারা ঝর্ণার উৎসের কাছে গেল। সবার সম্মিলিত দুয়ার মাধ্যমে সে সযত্নে সোনালী বীজটি মাটিতে রোপণ করল। বীজটি রোপণ করার সাথে সাথে আকাশ কালো মেঘে ছেয়ে গেল এবং ঝমঝম করে বৃষ্টি নামতে শুরু করল। এ ছিল বহু প্রতীক্ষিত রহমতের বৃষ্টি। বৃষ্টির পানিতে ভেজা মাটি থেকে কয়েক ঘন্টার মধ্যেই একটি সবুজ অঙ্কুর বেরিয়ে এলো এবং চোখের পলকে সেই অঙ্কুর এক বিশাল মহিরুহে পরিণত হল। এটাই সেই কিংবদন্তির জীবন বৃক্ষ। তার শেকড় মাটির গভীরে চলে গেল, আর শুকিয়ে যাওয়া ঝর্ণার উৎস থেকে আবার জলের ধারা বেরিয়ে এলো। তার সবুজ পাতা বাতাসকে বিশুদ্ধ করে দিল, আর তার শীতল ছায়া গ্রামের রুক্ষ মাটিকে ঢেকে দিল। কয়েকদিনের মধ্যেই সুগন্ধা গ্রাম আবার তার পুরনো রূপে ফিরে এলো। তার চেয়েও বেশি সুন্দর হয়ে উঠল, কারণ এইবার শুধু গ্রামের মাটিই সবুজ হয়নি, সবুজ হয়েছিল মানুষের মনও। আরিয়ান কোনো রাজা হয়নি, সে আগের মতোই একজন সাধারণ মানুষ হয়েই রইল, কিন্তু সুগন্ধা গ্রামের প্রতিটি মানুষের হৃদয়ে সে হয়ে রইল এক কিংবদন্তি। সে শিখিয়ে দিয়েছিল কোনো জাদুকরী বীজ নয়, বরং মানুষের ভেতরের সততা, সাহস, ত্যাগ আর একতাই হল আসল সোনালী বীজ, যা যে কোনো মরুভূমিকে ফুলে ফলে ভরিয়ে তুলতে পারে।